মানে লাস্টে পূর্ণ ঘনসংখ্যার শেষে কত থাকলে কত হয়। হ্যাঁ, লিখে দিচ্ছি। ঘনমূল নির্ণয়ের চার্ট। ঘনমূল নির্ণয়ের চার্ট। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে পূর্ণ ঘনসংখ্যার শেষ অঙ্ক, শেষ অঙ্ক, আর এটা হচ্ছে ঘনমূলের শেষ অঙ্ক। আচ্ছা, মানে পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি এক থাকে, কোন একটা সংখ্যা পূর্ণ ঘনসংখ্যা, তার শেষে যদি এক থাকে, এর যে ঘনমূল করব তার শেষেও এক থাকবে। মানে এর যে ঘনমূল হবে, মানে পূর্ণ ঘনসংখ্যার শেষে এক থাকলে এর যে ঘনমূল হবে তার শেষে একই থাকবে। আচ্ছা, পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 2 থাকে, পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 2 থাকে, তাহলে এর যে ঘনমূল হবে তার শেষে 8 থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 3 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 7 থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 4 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 4ই থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 5 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 5ই থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 6 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 6ই থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 7 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 3 থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 8 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 2 থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 9 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 9ই থাকবে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 0 থাকে, তাহলে তার ঘনমূলের শেষে 0ই থাকবে। তবে অবশ্যই পূর্ণ ঘনসংখ্যার শেষে 3-এর গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে। 3-এর গুণিতক সংখ্যক, যেমন পূর্ণ বর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে, পূর্ণ বর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে জোড় সংখ্যক 0 থাকে, মনে আছে? আর পূর্ণ ঘনসংখ্যার শেষে মিনিমাম 3টা শূন্য থাকবে, অথবা 6টা অথবা 9টা, মানে 3-এর গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে, এবং শূন্য ব্যতীত অংশটাকেও পূর্ণ ঘনসংখ্যা হতে হবে। ঠিক আছে, এইটাই। এখন দেখেন এইগুলা কিভাবে আসছে। এইগুলা আসছে আপনি এই যে 1 থেকে এইটুক পড়লেই হয়ে যাবে। এইটুক দেখলে 2-এর কিউব 8, 3-এর কিউব 27, এইটুক থেকে আপনি বুঝতে পারবেন যে কত থাকলে কত। 4-এর কিউব 64, দেখেন আমি দেখা দিচ্ছি। 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512। এগুলো যে লগ সূচকে কত কাজে লাগবে দেখবেন। 9-এর কিউব 729। আচ্ছা দেখেন, কোন এইগুলা কিন্তু পূর্ণ ঘনসংখ্যা, আর এদের ঘনমূল হচ্ছে এগুলা। এখানে যেরকম আছে বড় বড় সংখ্যার ক্ষেত্রেও লাস্টের ডিজিটটাই হবে। হ্যাঁ, দেখেন এই যে পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 1 থাকে, এর যে ঘনমূল বেরোবে তার শেষে 1। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 8 থাকে, এর ঘনমূলের শেষে 2। এমনিতে লিখি নাই, এই যে পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি, আচ্ছা এই যে পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 2 থাকে, তাহলে এর ঘনমূলের শেষে 8। এই দেখেন 2 থাকলে 8। ঠিক আছে। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 3 থাকে, এই যে 3, তাহলে তার ঘনমূলের শেষে 7। এই যে 3 থাকলে 7। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 4 থাকে, তাহলে তার ঘনমূলের শেষে 4। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 5 থাকে, তার ঘনমূলের শেষে 5। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 6 থাকে, ঘনমূলের শেষে 6। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 7 থাকে, ঘনমূলের শেষে 3। দেখেন পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 8 থাকে, ঘনমূলের শেষে 2। এই যে 8 থাকলে 2। পূর্ণ ঘনসংখ্যার শেষে যদি 9 থাকে, 9ই হবে। এখন এই কয়টা থেকেই মূলত আমরা এগুলা বুঝতে পারি যে কার কত থাকলে কত হবে। তার চেয়ে সহজ বিষয় আমি বলে দিই। 1 থাকলে 1, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, 9 থাকলে 9। এই কথা কিন্তু শিওর। 1 থাকলে 1, 4, 5, 6, 9, এগুলো থাকলে যা থাকবে তাই হবে। আর 2 থাকলে 8, দেখেন 8 আর 2 ইন্টারচেঞ্জ করছে, দেখেন 2 থাকলে 8, 8 থাকলে 2, দেখছেন? আবার 3 থাকলে 7, 7 থাকলে 3। এই দুইটা আবার 2 এ 8, 8 এ 2, 3 এ 7, 7 এ 3। মানে 2 থাকলে 8 হয়, আবার 8 থাকলে 2 হয়, ইন্টারচেঞ্জ করছে। 3 থাকলে 7 হয়, 7 থাকলে 3 হয়। আশা করি বুঝতে পারছেন।